হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে ঘটনা আছে বেশ কিন্তু অদ্ভুত এবং বেশ ভয়ের। আশা করব সকলের খুব ভালো লাগবে। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে সাথী শেঠ, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি। বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি ঘটনায়। এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হলো আমার স্কুল লাইফের বান্ধবী সুমিতা ব্যানার্জির। বাড়িতে ওকে সবাই মিতা বলে ডাকে, আমিও ওকে মিতা বলে ডাকি। ঘটনাটা শুরু করার আগে কয়েকটা কথা মিতার সম্বন্ধে আপনাদের বলে রাখি। মিতারা থাকে পিয়ারলেস নগরে। মিতার বাবা মায়ের মিতার একটি মাত্র মেয়ে। মিতার বাবা স্টেট ব্যাংকের ম্যানেজার, আর মিতার মা মহাকালী স্কুলের টিচার। ভগবানের আশীর্বাদে মিতা রাজকীয়ভাবে বড় হয়েছে। কষ্ট বা দুঃখ কী জিনিস ও সেটা জানে না। ভগবান যেন সেটা কোনোদিন ওকে না জানায়, সেটাই প্রার্থনা করি। যাই হোক, এবার ঘটনায় আসি। তার আগে গল্পটা যেখান থেকে শুরু হয়েছে সেটা বলিনি। মিতার হঠাৎ করেই বিয়ে হয়ে যায় বেলঘরিয়াতে। মিতার মা শিপ্রা দেবীর ঘনিষ্ঠ বন্ধু কাবেরী দেবীর ছেলের সাথে। ব্যবসার কাজে ছেলেকে মাঝে মাঝে নাসিকে থাকতে হয়। কলকাতাতেও ওদের বাড়ি আছে, কিন্তু ছেলে বিয়ে করে মিতাকে নিয়ে নাসিক চলে যায়। তারপর বহুদিন হলো ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। 2009 সালে ও কলকাতায় ফিরে আসে। তখনই ও আমার সাথে যোগাযোগ করে। তখন আমাকে এক মর্মান্তিক ভয়ানক ঘটনা বলে। আজ ওর সম্মতিতে ঘটনাটি এখানে আপনাদের শেয়ার করছি। ঘটনাটা যেমন করে মিতা আমাকে বলেছে ওইভাবেই ওর ভাষাতেই আমি বলছি। 2002 সালে আমার বিয়ে হয়। ছেলের নাম অশোক চ্যাটার্জি, বাড়ি বেলঘরিয়া চৌধুরী লেনে। এখন থেকে আমিও সুমিতা চ্যাটার্জি। অশোকের বাড়িতে সবাই ওকে বুবাই বলে ডাকে, সেই থেকে আমিও ওকে ওই নামেই ডাকি। বিয়ের পর ওর সাথে নাসিকে গিয়ে একটা ভাড়া বাড়িতে আমরা দুজনে নতুন করে সংসার পাতলাম। নাসিকে অশোকদের ফলের ব্যবসা। ওখানে ওদের বেশ কয়েকটি ফলের বাগান রয়েছে। আমার শ্বশুরমশাই এখানে বড় বাজারে হোলসেল রয়েছে। ওনার বয়স হয়েছে, তাই নাসিকে আসা যাওয়া উনি করতে পারতেন না। তাছাড়া ওখানের আবহাওয়া শ্বশুরমশাই সহ্য করতে পারতেন না, তাই বুবাইকে যাওয়া আসা করতে হতো। কিন্তু বিয়ে হয়ে যাওয়াতে আমাকে সঙ্গী করে ও নাসিকে থাকবে বলে মনস্থির করল। আমরা দুজনে নাসিকে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিলাম। ওখানে আমার কাকা শ্বশুরও আছেন। তাদেরও বেশ কয়েকটা আমাদের মতো বাগান আছে। ওদেরও ফলের ব্যবসা। কিন্তু কাকি শাশুড়ি কিন্তু ওনার সাথে থাকতে পারেন না। ওনার এখানে পরিবেশ ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে বেড়াতে আসতেন। আর যখনই আসতেন তখনই আমার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে আসতেন। ওনার সাথে এই মুহূর্তটুকু অনেক গল্প করে বেশ ভালোই কাটত। বিদেশ বিভূতি নিজের লোকের সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগে। আমি ওখানে লোকজনদের ভাষা একদমই বুঝতে পারতাম না, যার ফলে ওদের সাথে মিশতেও পারতাম না। তাই একা একাই কাটাতে হতো। সকালবেলায় বুবাই খেয়ে দিয়ে বাগানে চলে যেত, ওখানে কাজ দেখত, আর আমি সারাদিন বোকার মতো বোকা বাক্সে চোখ রাখতাম, মানে টিভির সামনে বসে থাকতাম। নাসিকে তিরুপতি আয়া সেন্টার থেকে আমার রান্নার লোক ছায়াদি ঠিক করে কাজের লোক টুকুকে রাখা হয়েছিল। ওরা বাংলায় কথা বলতে পারে, এটাই ভরসা। রান্নার লোক লোক ছিল ঠিকই, কিন্তু ওরা যেন যে যার মতো কাজ করে চলে যেত। দুপুর 3টের পর আমি একদম ফাঁকা। কখনো কোনো গল্পের বই পড়তাম, কখনো ছাদে ফুলের টবে জল দিতাম। কিন্তু তুই তো জানিস
আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। গল্প করতে আমি খুব ভালোবাসি। যে বাড়িটাতে আমি ভাড়া থাকতাম সেই বাড়ির মালিকের ওখান থেকে 3-4টে গলির পর বাড়ি। উনি মাসে একবার আসতো ভাড়া নেওয়ার সময়। প্রথম 3 মাস আনন্দেই একটা কেটে গেছে, কিন্তু 3 মাস পর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা। তার আগে বলিনি, আমি জানতে পারলাম আমি কনসিভ করেছি। এখন রাতের বেলায় একাধবার বাথরুমে উঠতে হয় আমায়। এরকম একদিন রাতে উঠেছি, চোখের কোণ দিয়ে আমায় আলমারির আয়না দেখলাম কে যেন দাঁড়িয়ে আছে। আয়নার সামনে ফিরতে দেখি আমি তো আমারই প্রতিচ্ছবি, কিন্তু একটু আগে আমি স্পষ্ট দেখলাম অন্য কাউকে। তাহলে কি ভুল দেখলাম? যাই হোক, পরের দিন আবার সেই একই ঘটনা পুরোনায়। আবার আমার চোখ জ্বলে যায়। তবে এবার আমি সাথে সাথে ফিরে দেখি, না, আমাকে ছাড়া আমি কাউকেই দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আয়না ছেড়ে পাশ কাটিয়ে গিয়ে আর চোখে দেখলাম আয়নায় তখন অন্য একটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, আর সে তখনও দাঁড়িয়ে আছে। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কোনো রকমে চোখ বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়লাম। বুবাইকে ডাকতে পারিনি, আসলে সারা দিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে, তাই ওর ঘুম ভাঙতে দিয়ে ইচ্ছে করল না। পরের দিন সকালে বুবাই বেরোনোর আগে আমার মুখটা থমথমে দেখে বলল, এই কি হয়েছে তোমার? তোমায় কেমন যেন লাগছে, শরীর ঠিক আছে তো? ডাক্তারবাবুকে একটা ফোন করে দেবো কি? তিনি এসে একবার দেখে যাক। তখন আমি বলি যে আসলে কাল রাতে ঘটনার পর দুশ্চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি, তাই আমাকে একটু অসুস্থ দেখাচ্ছিল। কিন্তু সেটা বোবাইকে বলতেই বোবাই একটু মুখের দিকে তাকিয়ে থাকে। তার জন্য আমি বলি যে না না, আমার কিছু হয়নি, তুমি সাবধানে কাজে যাও। সেরকম কিছু হলে আমার কাছে ফোন নাম্বার আছে, আমি ডাক্তারকে ডেকে দেবো। আমাকে যে ডাক্তারটি দেখছেন তিনি খুবই ভালো মানুষ। হাতে যদি পেশেন্টটা না থাকে সেই সময় ফোন করলেই উনি এসে দেখে যান। বুবাই কাজে চলে যাওয়ার পর আমি আপন মনে গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে রান্নাঘরে গিয়ে দেখলাম কিছু পড়ে আছে। আমার রান্নার লোক ছায়াতি দাঁড়িয়ে কাঁপছে। সামনে মাটিতে দেখলাম মাছের ঝোলের কড়া পড়ে গড়াগড়ি খাচ্ছে। বিস্ময় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আমি বললাম, কি হয়েছে? কি করে হলো? হাত থেকে পড়ে গেল কি করে? ছায়াদি প্রায় কেঁদেই ফেলল। হঠাৎ একটা মেয়েকে দেখলাম ছুটে তোমার ঘরের ভেতর চলে গেল। আমি মুখ বাড়িয়ে দেখতে যাব এমন সময় এই অঘটনটি ঘটে গেল দিদি। আমি অবাক হয়ে গিয়ে বললাম, বাচ্চা মেয়ে কই? তোমার কি মাথা খারাপ হয়েছে? বাইরের দরজা তো বন্ধ আছে, কেউ যদি আসে ঢুকবে কিভাবে? ছায়াদি কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজের মনে গজগজ করতে করতে কাজে মন দিল। আমাদের এই ভাড়া বাড়িটিতে 3টি বেডরুম, একটি ডাইনিং হল, কিচেন আর তার পাশেই বাথরুম, আর একটি বেডরুমে একটা লাগোয়া বাথরুম রয়েছে। হ্যাঁ, ছোট একটা ব্যালকনিও রয়েছে, আর ছাদের সিঁড়ির ঘরের নিচে একটু পেস মতো রয়েছে। আমি কিন্তু সব জায়গায় ঘুরে দেখতে লাগলাম। আমায় খোঁজাখুঁজি করতে দেখে ছায়াদিও সঙ্গ দিল। কোথাও কাউকে দেখতে পেলাম না। ছাদের সিঁড়ি দিয়ে যখন নিচে নেমে আসছি তখন মনে হলো ডাইনিং টেবিলের চেয়ারটা কেউ টেনে বসে কিছু খাচ্ছে আর পা দোলাচ্ছে। এগুলো আমি সব পেছন থেকে দেখছি। বুঝতেও পারছি যে কেউ আছে, কিন্তু কিভাবে এলো? ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে দেখলাম না, কেউ বসে নেই ওখানে।
ছায়াদি রান্নাঘরে চলে যাচ্ছিল। হাঁক দিয়ে ছায়াদিকে জিজ্ঞাসা করলাম, তুমি দেখলে এখানে কেউ বসেছিল নাকি? ও বলল, না তো, আমি তো কিছু দেখতে পাইনি। কি দেখেছো তুমি? ওকে নিজের কাজে যেতে বলে আমি আমার রান্নাঘরের কাজ সেরে চলে এলাম। বিকেলে 4টের সময় দরজার বেলটা বেজে উঠল, সাথে দরজা ধাক্কানোর আওয়াজ। কি হয়েছে? কে এমন তাড়াহুড়ো করছে? এগিয়ে গিয়ে দরজা খুলব এমন সময় মনে হলো রান্নাঘরের ওদিক দিয়ে কেউ একজন বাথরুমের দিকে চলে গেল। ছায়া দিবার ঠিক কাজের লোকটুকু কেউই তো এখন নেই। তাহলে বাথরুমের দিকে কে গেল? এগিয়ে গিয়ে আলো জ্বেলে দেখলাম ভেতরে কেউ নেই। বাইরের দিকে দরজাটা খুলে এগিয়ে এসে আই হলে দেখলাম কেউ কোথাও নেই। তবু কি মনে হতে দরজাটা খুললাম, আর খুলেই চমকে উঠলাম। দেখি 6 থেকে 7 বছরের বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, পরনে হলুদ রঙের একটি ছোট ফ্রক। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই মেয়েটা আমার পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। আমিও ওর পেছন পেছন চলে এলাম দরজাটা ভিজিয়ে রেখে। মেয়েটি সোজা ছাদের ঘরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে। আমিও ওর সাথে ওপরে উঠতে লাগলাম। বুঝতে পারছি না কি বলবো, কিন্তু না চাইতে ওকে অনুসরণ করছি। ছাদে গিয়ে কোথাও দেখতে পেলাম না মেয়েটিকে। আমি ছাদে পাঁচিল ধরে উকি মারতে দেখলাম মেয়েটি মুখ থুবড়ে পড়ে রয়েছে, মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। চারিদিক দিয়ে অনেক লোক ছুটে আসছে, আর একজন ভদ্রমহিলা কাছে এসে মেয়েটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে খুব কাঁদছে। ওরা সবাই কিছু না কিছু বলছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। কেমন এমন হচ্ছে? এই তো মেয়েটি এলো, এর মধ্যে পড়েও গেল কিভাবে? এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। যখন হুঁশ ফিরল দেখলাম মশাই ঘিরে ধরেছে আমায়। গা হাত পা চুলকাচ্ছে, জ্বালা করছে। মশার কামড়ে চারিদিক ফুলে গেছে। আমি চোখের সামনের দিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। অন্ধকার হয়ে এসেছে। আমি যেন কেমন হয়ে গেছি। ধীরে ধীরে নিচে নেমে এলাম। নিচের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম ওই মেয়েটি এসেছে আবার আমার কাছে, আমার সামনে বসে আছে, আর মনে হলো আমার দিকে তাকিয়ে আমার কাছে খেতে চাইছে আর বলছে, মুঝে ভুক লাগি হ্যায়, মুঝে ভুক লাগি হ্যায়। আমি কিছু বলতে যাব এমন সময় ওই যে ভদ্রমহিলা ওকে ধরে কাঁদছিল, তিনি এসে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। থালার মধ্যে কিছু খাবারও দিল এবং খুব রাগের সাথে বলল, লে খালে, মুঝে শান্তি দে তু। তারপর হনন করে কোথায় যেন চলে গেল। মেয়েটা চোখের জল মুছতে মুছতে খেতে লাগলো। তারপর খেয়ে দিয়ে মেয়েটি মাম্মি মাম্মি করে ডাকতে লাগলো, কিন্তু ওর মা এলো না। তখন মেয়েটা ছাদের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আমি এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে ওর হাতটা ধরে টানতে লাগলাম, সিঁড়ি দিয়ে উঠতে দেব না বলে, কিন্তু তখনই ঘুমটা ভেঙে যায়। পরের দিন সকালে সবটাই কেমন যেন আমার স্বাভাবিক হয়ে গেল। নিত্য কাজ চলতে লাগলো, সঠিক গতিতে জীবন এগোতে লাগলো। বুবাই বেরিয়ে যাওয়ার পর ছায়া দিয়ে এলো। কালকের ঘটনার কথা আমার আর মনে ছিল না, সত্যি বলছি, কিন্তু ছায়াদি এসে কথাটা মনে করিয়ে দিল। বলল, কালকে মেয়েটার কোনো খোঁজ পেলে? আমার কথাটা নিয়ে আলোচনা করতে একদম ভালো লাগছিল না। আমি না জানার ভান করে বললাম, কোন মেয়ে? বলতে কিছু না বলে ছায়াদি কাজে মন দেয়। এভাবেই কিছুদিন চলতে লাগলো। রাতের বেলায় আয়নার প্রতিবিম্ব দেখা আমার কিন্তু বন্ধ হয়নি। আর এখন প্রতিচ্ছবিটি স্পষ্ট। ওই বাচ্চা মেয়েটির মা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে থাকে। তাই আমি ঠিক করলাম আমি আমার ঘরের বাথরুমে আর যাব না, ডাইনিং ঘরের বাথরুমে যাব, কারণ ওখানে বাথরুমে ঢোকার মুখে কোনো আয়না নেই। হঠাৎ একদিন রাতের বেলায় আমার ঘুম ভেঙে গেল। কেউ একজন কাঁদছে, তারই শব্দ পাওয়া যাচ্ছে। আমি কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম। দেখি সেই ভদ্রমহিলা
বাচ্চা মেয়েটির মা কাঁদতে কাঁদতে আমার ডাইনিং ঘরে বসে কাউকে বলছে, मेरी गलती है, अगर मैं थोड़ा सा ध्यान देती तो ऐसा नहीं होता। मेरी लड़की मुझे छोड़कर ऐसे नहीं जाते। मैं किसी को अच्छे से रहने नहीं दूंगी। বলেই চোখের জলের সামনে মিলিয়ে গেল। আমার মাথাটা ঘুরে গেল। আমি দরজাটা ধরে নিজেকে সামলাতে যাচ্ছিলাম। পেছন থেকে বুবাই এসে ধরে আমাকে ঘরে বসালো। তুমি কোথায় যাচ্ছিলে? আমি বলি, বাথরুমে। আমি মাথা নাড়াই। বুবাই আবার বলল, তুমি এই বাথরুমে না গিয়ে ওদিকের বাথরুমে যাচ্ছ কেন? আমি বললাম, এমনি। বুবাই আর কিছু না বলে শুয়ে পড়তে বলল আমায়। আমিও শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে যাই। সকাল থেকে আমার নিত্য গতিতে এগোচ্ছে জীবন। এবার কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আমি কেমন সব ভুলে যেতে লাগলাম। ওষুধ খেতে, খাবার খেতে, এমনকি কোনো জিনিস রেখে সেটা পরে আর মনে করতে পারছিলাম না কোথায় রেখেছি। প্রায় 3 থেকে 4 দিন হবে। হ্যাঁ, 4 দিনই হবে। বুবাই সকালে বলল, তোমার কালকে রাতে কি হয়েছিল? তুমি কি সব বলছিলে ঘুমের মধ্যে, আর খানিকক্ষণ পর বিছানায় হামাগুড়ি দিচ্ছিলে। আমি তোমাকে জোর করে প্রায় বিছানায় শুয়ে দিলাম। কি হয়েছে বলো তো তোমার? তুমি কি একবার ডাক্তারের কথা শুনছো না কেন? আমি আজ তাড়াতাড়ি চলে আসব, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তুমি 4টে নাগাদ তৈরি হয়ে থেকো, আমি ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নেব। কিছু না বলে বুবাই শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। বিকেলবেলা বুবাইয়ের সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের চেম্বারে আমাকে বসতে বলে বুবাই ডাক্তারের সঙ্গে আলাদা কথা বলল। তারপর আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা হচ্ছে তোমার? তুমি কি কিছু বলতে পারবে আমায়? ডাক্তারবাবুকে আমার সাথে এই কিছুদিনের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনার কথা সবিস্তারে বললাম। আমার কথা শুনতে শুনতে পাশে বসে থাকা বুবাই কিছু বলতে চাচ্ছিল। ডাক্তারবাবু ওকে থামিয়ে দিল। তারপর মন দিয়ে আমার সব কথা শুনল। তারপর উনি সিস্টারকে ডেকে আমায় আলট্রাসোনোগ্রাফি করালো। রিপোর্টটা সাথে সাথেই দিয়ে দিল। তারপর আমাকে বলল, তুমি প্রতিদিন রাতের বেলা এই ওষুধটা খাবে, খেয়ে ঘুমাতে যাবে, আর যখন ঘুম ভাঙবে তখন অবশ্যই তোমার স্বামী বুবাইকে নিয়ে বাথরুমে বা অন্য কোথাও যাওয়ার হলে যাবে, একা একা উঠবে না। বুবাইকে বাড়িতে আসতে বুবাই আর আমার মধ্যে কোনো কথাই হলো না। বাড়িতে ফ্রেশ হয়ে যখন বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম, বুবাই আমায় জিজ্ঞাসা করলো, তুমি আমাকে এই কথাগুলো একবারও জানালে না কেন? আর আমারও কেমন কাজের চিন্তা তোমার দিকে খেয়াল করা হয়নি। তবে একটা কাজ আমি করেছি তোমায় না জানিয়ে। তুমি যখন বাথরুমে গিয়েছিলে আমি মাকে ফোন দিয়েছিলাম। মা হয়তো কালকে সন্ধ্যার মধ্যে এখানে চলে আসবে। এই অবস্থায় তোমার একা থাকাটা ঠিক নয়। ডাক্তারবাবু সেরকমই আমাকে বলেছে। মা তোমার কাছে থাকলে সর্বক্ষণের সঙ্গীও পাবে, আর তোমার এই একাকিত্বটা তোমাকে আর বোর করবে না। তার আগে তুমি একটা কথা বলো তো, ডাক্তারবাবু তোমাকে আলাদাভাবে কি বলল? আর সেরকম কিছু না, আমাকে খুলে বলো। তখন আমি বলি, আরে সেরকম কিছু না, বলল যে এই সময়টা ঠিকঠাকভাবে থাকতে। এইভাবে প্রায় অনেক কটা দিন কেটে যায়। আমার শাশুড়ি মাও এসে ঘুরে চলে যায়। একদিন হঠাৎ রাত তখন কটা হবে খেয়াল নেই, মনে হলো আমার পাশে কেউ যেন শুয়ে আছে এবং আমাকে জড়িয়ে ধরে আছে। তখন আমি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা, আর মনে হচ্ছে আমার পেটে কেউ যেন হাত বোলাচ্ছে। হট করে আমার ঘুমটা ভেঙে যায় এবং পাশে আমি কাউকে দেখতে পাই না। এরপর বুবাইকে আমি বলি যে আমার সাথে এরকমটা কেন হচ্ছে। প্রতিদিন রাতে আমার মনে হতো যে আমার পেটে কেউ হাত বোলাচ্ছে এবং বিড়বিড় করে কিছু একটা বলছে। এইভাবে আমি আর থাকতে পারছিলাম না। তারপর বুবাই আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যায়। সেই জ্যোতিষী আমাদের বলে যে আমরা যেই বাড়িতে ভাড়া আছি সেই বাড়িতে এর আগে একটা ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিতে 4 থেকে 5 বছরের একটা মেয়ে ছিল। সে হঠাৎ একদিন ছাদে খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যায় এবং সেখানেই মারা যায়।
তার বাবা মা তাদের মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। তারা সব সময় মেয়েকে আগলে রাখত। মেয়ের এরকম হওয়ার পরে তারা স্বামী স্ত্রী ঘরের ভেতর আত্মহত্যা করে মারা যায়। তারপর থেকেই ওই ঘরে কেউ থাকতে পারে না। এই কথা শোনার পর বুবাই পরের দিনই আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাই। এরপরে কিছুদিন আমার শরীর খারাপ ছিল, রাতে বাজে বাজে স্বপ্ন দেখতাম। আমাকে সেই জ্যোতিষী একটা মাদুলি দিয়েছিল। সেই মাদুলিটা নেওয়ার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করব, যারা ঘটনা শুনছো প্লিজ লাইকটা আর কমেন্টটা করে অবশ্যই গল্প কথার পাশে থাকো। আজকের যে দ্বিতীয় ঘটনা আছে সেই দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়। আশা করব তোমাদের বেশ ভয়া লাগবে। এবং দ্বিতীয় ঘটনাটা যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ব। দ্বিতীয় ঘটনাটি বাংলাদেশের ঘটনা এবং যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। আমি আরাফাত আজকে আপনাদেরকে আরও একটি ঘটনা বলতে চলেছি। এটা আমার গ্রামের এক চাচার কাছ থেকে শুনেছিলাম। আগেই বলে রাখি, ঘটনাটা বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। আর আপনারা প্রায় সবাই জানেন ভূত পেত গ্রামে বেশি থাকে। সত্যি যত ভূতের ঘটনা আপনারা শুনেছেন বা পড়েছেন তার অর্ধেক কিন্তু গ্রামেরই ঘটনা। এখন তাহলে ঘটনাটা শুরু করা যাক। আমার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানা বাজার উপজেলায়। ঘটনাটা শুনি আমার এক চাচার কাছ থেকে। আমার চাচা মো রফিকুর রহমান, বয়স আনুমানিক 45 কি 50-এর মধ্যে হবে। শীতের সময় আমাদের গ্রামে কোরআন মাহফিলের আয়োজন করা হয়। সেদিন আমাদের পাশের গ্রামে কোরআন মাহফিল হচ্ছিল। চাচা দুপুরের দিকে গোসল আর খাওয়া দাওয়া করে পাশের গ্রামের এক চাচাতো ভাইকে নিয়ে মাহফিলের উদ্দেশ্যে রওনা দেন। পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। কোরআন মাহফিল এতটাই সুন্দর ছিল যে তাহারা মাহফিল শুনতে শুনতে কখন যে রাত 12টা বেজে গেছিল তা খেয়াল করেনি। তারা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন দেখতে পান রাস্তাঘাট কুয়াশায় ঢেকে গেছে। টর্চ লাইটের আলোতে যতটুকু দেখতে পাচ্ছেন তা দিয়েই পথ চলছেন। হঠাৎ চাচাতো ভাইটি বলল যে তার অনেক প্রস্রাব পেয়েছে। সে একটি গাছের নিচে দাঁড়িয়ে প্রস্রাব শেষ করে। রাস্তায় একটা মানুষও নেই, কি নীরব নিস্তব্ধ। দূরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তারা যখন আমাদের গ্রামের সীমানা এসে ঢুকবেন তখন তারা দেখতে পান একটা কুকুর তাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। আর টর্চ লাইটের আলোতে কুকুরটির চোখ জল জল করছিল। কুকুরটা দেখতে নর্মাল কুকুরের মতনই ছিল। হঠাৎ করে কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। চাচাতো ভাই একটা ঢিল নিয়ে কুকুরটির গায়ে মারে, তাতে কুকুরটি রাস্তা থেকে সরে যায়। আমাদের গ্রামের মাঝে বরাবর একটা বড় সিরিজ গাছ আছে। সবাই বলে এখানে নাকি অনেক খারাপ জিন আছে, কিন্তু তারা সেই সিরিজ গাছের নিচ দিয়ে আসলেন, তেমন কিছু দেখতে পেলেন না। কিন্তু তাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা, তার মধ্যে একটা বাস ঝাড় পড়ে। সেখানে এসে তারা থমকে যান। তারা দেখতে পান কেউ একজন সাদা কাপড় পরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তারা যে সেই জিনিসটাকে পাশ কাটিয়ে যাবেন সেই জায়গাটুকু নেই। চাচা অনেক ধার্মিক মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তিনি দোয়া দরুদ পড়তে লাগলেন। তারপরে রাস্তা ছাড়ছিল না সেই অবায়কটা। চাচা কোনো উপায় না পেয়ে রাস্তার পাশ থেকে একটা ইটের টুকরো নিলেন। তার মধ্যে দোয়া দরুদ পড়ে আল্লাহর নাম নিয়ে সজোরে ছুঁড়ে মারলেন সেই অবায়কটার দিকে। তারা দেখতে পারলেন একটা চিৎকার দিয়ে মুহূর্তের মধ্যে অবায়কটি কোথাও উধাও হয়ে গেল। চাচা আর সেই চাচাতো ভাইটা দ্রুত বাড়ির পথে হাঁটা লাগালো।
তার পেছন থেকে শুনতে লাগলেন সেই অবায়কটা বলছে, একবার পেছন ফিরে তাকা তোরা, যা চাইবি তাই পাবি। তারা শুনতে পেল পেছনে যেন হাজার হাজার মানুষ তাদেরকে ধরার জন্য ছুটে আসছে। তারা আল্লাহর নাম নিতে নিতে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর চাচিকে বলে দেন, আজকে যদি দরজা এসে আমাকে কেউ ডাকে, তারা মরে যায় কিন্তু দরজা খুলতে দেবে না। রাতে ঘরের সবাই শুনতে পায় আমাদের আত্মীয় এসে দরজায় ডাক করছে, যাদের মধ্যে অনেকে মারা গেছে। মাঝরাতে শুনতে পাইছে আমাদের এক কাছের আত্মীয় এসে আমার চাচাকে ডাকছে, কিরে কোথায় আয়। কিন্তু সেই আত্মীয় প্রায় 2 বছর আগে মারা গেছে। ঘরের বাইরে অনেক বাজ পড়ার শব্দ হচ্ছিল, কিন্তু তখন ছিল শীতকাল, কিন্তু কেউ দরজা খোলেনি। এইসব কর্মকাণ্ড হওয়ার পর সকালবেলা তখন যারা দরজা খোলে দেখে সব কিছু নিস্তব্ধ। এরপরে প্রায় অনেক বছর কেটে যায়, তারপরে আর তেমন কিছু হয়নি। সেদিন প্রস্রাব করেছিল বলেই নাকি চাচাদের সাথে একটা হয়েছিল। এক হুজুর পরে চাচাদেরকে জানায় যে যেখানে প্রস্রাব করেছিল সেখানে জিনদের বাস ছিল, তাই তাদের সাথে এমনটা হয়েছিল। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম যে দুটি ঘটনা শোনানো হলো বেশ কিন্তু অদ্ভুত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা ফার্স্ট টাইম আজকে গল্পকথার ঘটনা শুনছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের ঘটনা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। এবং যদি ফার্স্ট টাইম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা আমাকে গল্পকথায় ঘটনা পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও অথবা ভয়েস রেকর্ড করে আমাকে ঘটনা পাঠিয়ে দাও। কেমন লাগলো আজকে দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অনেক ধন্যবাদ আজকে দুটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনে।